গত পর্বে আমরা দেখেছিলাম শিয়াও জিজেনকে একটা থাপ্পড় মারে। তখন জিজেন শিয়াওকে বলে, তুমি কি আমার আর গুমিংয়ের সিক্রেটের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? এতে শিয়াও বলে, গুমিং অলরেডি আমার হয়ে গেছে, কাজেই তোমাকে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন জিজেন বলে, তোমার আর গুমিংয়ের সম্পর্কটা তো একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে, আর সেটা যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে। এটা শুনে শিয়াও রেগে গিয়ে জিজেনের গলা চেপে ধরে আর বলে, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতে যেও না। এতে জিজেন বলে, কমান্ডার ঝাও আর তার মেয়ে ঝাওজিয়ান তোমাকে পছন্দ করলেও গুমিং শুধুমাত্র আমাকে পছন্দ করে। তখন শিয়াও জিজেনের গলাটা ছেড়ে দিয়ে চেংমিয়ানকে বলে, আজকের পর থেকে জিজেন যদি গুমিংয়ের আশেপাশে যাওয়ার চেষ্টা করে তাহলে তুমি ওকে গুলি করে মেরে ফেলবে। এই বলে গুমিংয়ের কাছে যায় আর গুমিংকে বলে, গুমিং তোমার কি হয়েছে, আমাকে একটু বলবে? এতে গুমিং বলে, কিছুই হয়নি, আমি এখন একটু রেস্ট নিতে চাই। তখন শিয়াও বলে, ঠিক আছে, আমি চেংমিয়ানকে গাড়ি রেডি করতে বলে আসছি, তারপর আমি তোমাকে এখান থেকে বাড়ি নিয়ে যাব। এই বলে সেখান থেকে চলে যায়। আর চেংমিয়ানের সাথে যখন কথা বলতে থাকে তখনই সেখানে ডাক্তার চলে আসে আর ডাক্তারকে দেখে শিয়াও বলে, আমি গুমিংকে বাড়ি নিয়ে যেতে চাই। তখন ডাক্তার বলে, এসব আপনি কি বলছেন? বেবির কন্ডিশনটা খুব একটা ভালো নয়, তাহলে কি আপনারা বেবিটাকে রাখতে চাইছেন না? এই বলে শিয়াওকে একটা টেস্টের রিপোর্ট দেখায়, যেটা দেখে শিয়াও ভীষণ শকড হয়ে যায় আর সেখান থেকে তাড়াহুড়ো করে গুমিংয়ের কাছে যায়। কিন্তু গিয়ে দেখে গুমিং ওর কেবিনে নেই, ও জিজেনের সাথে চলে যাচ্ছে, যেটা কিনা শিয়াও দূর থেকে দেখে ফেলে আর দৌড়ে এসে গুমিংকে ধরে ফেলে এবং ওকে জিজ্ঞেস করে, গুমিং তুমি কি প্রেগনেন্ট? এতে গুমিং বলে, সেটা জেনে তুমি কি করবে? আমি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না সেটা তো তোমার জানার বিষয় না। তখন শিয়া বলে, তাহলে কি আমি ধরে নেব যে এই বাচ্চাটা আসলে জিজেনের? এতে গুমিং বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি জিজেনের সন্তানের মা হতে চলেছি। এই বলে জিজেনের কাছে যেতে চাইলে শিয়া ওকে জোর করে কাঁধে তুলে বাড়ি নিয়ে আসে আর বাড়িতে এনে গুমিংকে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? তখন গুমিং বলে, কেন করছি জানতে চাও? তাহলে শোনো, তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক টর্চার করেছো, এমনকি আমাকে অনেক মিথ্যে কথাও বলেছো, আর তাই আমি তোমার সাথে এমনটা করেছি। এটা শুনে শিয়াও রেগে গিয়ে বলে, তাই বলে তুমি আমাকে এভাবে ঠকাবে? এই বলে গুমিংয়ের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে মারতে পারবো না তাহলে তুমি ভুল ভাবছো, আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি। এই বলে রুম থেকে বেরিয়ে যায় আর অনেক ড্রিঙ্ক করতে থাকে এবং কিছুক্ষণ পর আবারও গুমিংয়ের কাছে আসে আর বলে, গুমিং তুমি যদি একবার আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দেব, এমনকি এই বাচ্চাটাকেও আমি মেনে নেব। তুমি শুধু একবার বলো যে আমাদের ভালোবাসাটা মিথ্যে নয়, তুমি শুধু আমাকেই ভালোবাসো। এটা শুনে গুমিং শিয়াওকে একটা থাপ্পড় মারে আর বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর কখনো ভালোবাসবও না। তখন শিয়াও রেগে গিয়ে বলে, এটাই কি তোমার শেষ কথা? তাহলে ঠিক আছে। এই বলেই চেংমিয়ানকে ডাকে আর গুমিংকে বলে, আমি যদি তোমাকে না পাই তাহলে তোমাকেও আমি তোমার সন্তান আর তোমার ভালোবাসার মানুষ জিজেনকে পেতে দেব না, তোমাকে আমি সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেব। এই বলে গুমিংকে জোর করে বিষ খাইয়ে দেয় যাতে করে ওর বাচ্চাটা মারা যায় আরও সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন শিয়াও ওর ভুল বুঝতে পেরে গুমিংয়ের কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু গুমিং শিয়াওয়ের ওপর ভীষণ রেগে যায় আর ওকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আর এর কিছুক্ষণ পর একজন দাসী এসে গুমিংকে একটা চিঠি দিয়ে যায়, যেটা কিনা জিচেন পাঠিয়েছিল। আর চিঠিতে জিচেন গুমিংকে ওর সাথে দেখা করতে বলে। আর এদিকে শিয়াও গুমিংয়ের জন্য স্যুপ নিয়ে এসে দেখে যে ও ওর রুমে নেই, যেটা দেখে শিয়াও রেগে গিয়ে স্যুপের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে গুমিং যখন জিচেনের সাথে শহর থেকে পালিয়ে যেতে থাকে তখনই সেখানে শিয়াও আর চেংমিয়ান চলে আসে আর ওদের দুজনকে ধরে বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে এসেই শিয়াও জিচেনকে একটা থাপ্পড় মারে আর বলে, তোর সাহস হয় কি করে আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার? এই বলে ওকে গুলি করতে গেলে গুমিং এসে বন্দুকটাকে ধরে ফেলে এবং বন্দুকটাকে নিজের দিকে তাক করে ওকে গুলি করে মেরে ফেলতে বলে আর জিচেনকে ছেড়ে দিতে বলে। তখন শিয়াও চেংমিয়ানকে জিচেনকে সেখান থেকে নিয়ে যেতে বলে আর গুমিংকে বলে, আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবেসেছিলাম, অথচ তুমি আমাকে বারবার ঠকিয়েছ। এই বলেই ওর হাতে বন্দুক দিয়ে বলে, তুমি বরং এক কাজ করো, আমাকে গুলি করে মেরে ফেলো আর তারপর এখান থেকে চলে যাও। এটা শুনে গুমিংও শিয়াওকে গুলি করে দেয়, কিন্তু বন্দুকের ভেতরে কোনো গুলি না থাকার কারণে শিয়াও বেঁচে যায় আর গুমিংকে বলে,
তার মানে তুমি সত্যিই আমাকে ঘৃণা করো? এমনকি আমাকে গুলি করতে গিয়েও একবারও তোমার হাত কাঁপলো না? তখন গুমিং বলে, এবার তোমার ভাগ্য ভালো ছিল, আর তাই তুমি বেঁচে গেলে। কিন্তু এর পরের বার তুমি আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে শিয়াওকে জোর করে আটকে দিয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করে আর বলে, তুমি শুধুমাত্র আমার, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দেব না। এতে গুমিং বলে, তুমি আমার পরিবারের সবাইকে খুন করেছ, কাজে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তখন শিয়াওকে ছেড়ে দিয়ে বলে, তার মানে তুমি সবকিছু জানো? এতে গুমিং ওর থেকে দূরে সরে গিয়ে বলে, তুমি শুধু আমার পরিবারকেই নয়, তোমার নিজের সন্তানকেও খুন করেছ। এটা শুনে শিয়াও ভীষণ শক্ট হয়ে যায় আর বলে, আমার সন্তান মানে? তখন গুমিং বলে, হ্যাঁ, তোমার সন্তান। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছিলাম, কারণ জিচেনের সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই যাতে করে আমিও সন্তানের মা হতে পারি। এতে শিয়াও রেগে গিয়ে বলে, এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? শুধুমাত্র তোমার কারণে আমি আমার নিজের সন্তানকে মেরে ফেললাম। তখন গুমিং বলে, কেন বলিনি জানো? কারণ তুমি আমার পুরো পরিবারকে খুন করেছ, আর তাই আমি বলিনি। আর এখন তো তুমি আমার সন্তানকেও মেরে ফেলেছ, কাজেই তোমার মতো একটা খুনিকে ভালোবাসার চেয়ে আমি নিজেকে শেষ করে দেওয়াই উত্তম মনে করব। এই বলেই ও ওর নিজেকেই আঘাত করে এবং অজ্ঞান হয়ে যায়। তখন শিয়াওকে হসপিটালে নিয়ে যায়, আর হসপিটালে নিয়ে যাওয়ার পর গুমিংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখনও অতিরিক্ত মানসিক চাপে আবারও সবকিছু ভুলে যায় আর শিয়াওকে জিজ্ঞেস করে, আমি কে? এতে শিয়াও বলে, তুমি হলে আমার ওয়াইফ গুমিং। তখন গুমিং বলে, তুমি যে সত্যি কথা বলছো তার কি কোনো প্রমাণ আছে? এতে শিয়াও বলে, তোমার গায়ে একটা ট্যাটু রয়েছে, আর ওটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। এই বলে ট্যাটুটাকে দেখাতে গেলে গুমিং ওকে একটা থাপ্পড় মারে। আর এতে শিয়াও বাইরে এসে চেংমিয়ানকে বলে, গুমিং আবারও সবকিছু ভুলে গেছে, আর এ সবকিছু হয়েছে শুধুমাত্র আমার জন্য, কারণ আমি গুমিংকে অনেক কষ্ট দিয়েছি। তখন চেংমিয়ান শিয়াওকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর শিয়াও গুমিংকে বাড়ি নিয়ে আসে আর ওর অনেক টেক কেয়ার করতে থাকে যাতে করে গুমিং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওকে ক্ষমা করে দেয়। এরপর গুমিং আয়নার সামনে বসে ওর গায়ের ট্যাটুটাকে দেখতে থাকে আর মনে মনে বলে, তাহলে কি সত্যি শিয়াও আমার হাজব্যান্ড? আর তখনই ডোরবেল বেজে ওঠে এবং গুমিং দরজা খুলে দেখে যে শিয়াও এসেছে। আর শিয়াওকে দেখে গুমিং বলে, এত রাতে তুমি এখানে কি করছো? তখন শিয়াও বলে, তুমি হলে আমার ওয়াইফ, কাজেই তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। তবে তুমি কোনো ভয় পেও না, তুমি বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আর আমি বরং মেঝেতেই শুয়ে পড়ছি। এই বলে শিয়াও মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে শিয়াও গুমিংকে নিয়ে শপিং করতে যায়, যেটা কিনা গুমিংয়ের এক পুরনো দাসী দেখে ফেলে আর দোকানের ভেতরে ঢুকে বলে, মিস গুমিং, আপনি গভর্নর শিয়াওয়ের সাথে কি করছেন? উনি তো আপনার পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছেন। এই বলেই দোকানের পর্দাটা সরিয়ে দেয় আর দেখে যে সেখানে গুমিং নয় বরং গভর্নর শিয়াও রয়েছে। আসলে শিয়াও ওই দাসী মেয়েটিকে আগেই দেখে ফেলেছিল, আর তাইও গুমিংকে অন্য একটি রুমে ড্রেস চেঞ্জ করতে পাঠায়। এরপর শিয়াও ওই দাসী মেয়েটিকে অ্যারেস্ট করে আর গুমিংকে নিয়ে ঘুরতে বের হয়। কিন্তু হঠাৎ করে গুমিং আবারও অসুস্থ হয়ে পড়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।